পাসপোর্ট জালিয়াতি তদন্তের দিকে নজর রাখবো, তার কারণ এক প্রাক্তন এসআই কে গ্রেপ্তার করা হয়েছে আর তারপরেই এই গোটা ঘটনার তদন্তে একেবারে নয়া মোড়। এই এসআই কে গ্রেপ্তার করার পরেই একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। আপনাদের জানাবো, ধৃত এই প্রাক্তন এসআই আব্দুল হাই, তার পুলিশ হেফাজতের নির্দেশ হয়েছে ইতিমধ্যেই আদালতের তরফে। 2023-এর অক্টোবরে চাকরি থেকে অবসর নেন এই আব্দুল হাই, আর অবসরের পরই দিনের পর দিন জাল পাসপোর্ট তৈরি করার অভিযোগ এই আব্দুল হাইয়ের বিরুদ্ধে। এর মধ্যে 51টি পাসপোর্ট নিজে যাচাই করেছিলেন। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, এই আব্দুল হাই প্রাক্তন এসআই, তার সম্পর্কে আর কি তথ্য উঠে আসছে? দেখো, পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে প্রথম থেকে যেটা প্রশ্ন উঠছিল যে একদিকে যেরকম পাসপোর্ট অফিস, পোস্ট অফিসে একাধিক কর্মীকে জিজ্ঞাসাবাদ, একজন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু সব থেকে বড় প্রশ্ন ছিল যে পাসপোর্ট তৈরি করতে গেলে একটা বড় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হলো পুলিশ ভেরিফিকেশন। সেই পুলিশ ভেরিফিকেশন কিভাবে ক্লিয়ারেন্স হয়ে যাচ্ছে, এই জন্য আমরা গতকালই যে বিষয়টা দেখতে পেয়েছিলাম যে লালবাজারের স্পেশাল ইনভেস্টিগেশন টিম, তাদের উপর নজরে পড়ে যায় কিন্তু একাধিক পুলিশ কর্মীর ভূমিকা, যারা কিনা এসপিও বা ডিআইবিতে কর্মরত রয়েছেন। কারণ রাজ্যের ক্ষেত্রে ডিআইবি এই পুলিশ ভেরিফিকেশন করে এবং কলকাতার ক্ষেত্রে সিকিউরিটি কন্ট্রোল অফিসের তরফ থেকে এই পুলিশ ভেরিফিকেশন করা হয়। সেক্ষেত্রেই যেটা জানা যাচ্ছে যে একজন প্রাক্তন সাব ইন্সপেক্টর, অবসরপ্রাপ্ত সাব ইন্সপেক্টর, তাকে গ্রেপ্তার করা হয়েছে, যার নাম আব্দুল হাই, যিনি অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে সিকিউরিটি কন্ট্রোল অফিসেই পোস্টেড ছিলেন, অর্থাৎ পোস্টের মধ্যে এখানে বোধ ছিল তার কারণ, এবং তার কারণ তিনি এসপি অফিসে পাসপোর্ট ডিপার্টমেন্টেই কর্মরত ছিলেন। গত 2023 সালে, অর্থাৎ বোঝা যাচ্ছে। বিক্রম, তোমাকে ধন্যবাদ। আপাতত আপনাদের জানিয়ে রাখি, 2023-এর অক্টোবরে চাকরি থেকে অবসর নেন এই কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর আব্দুল হাই, এবং অবসরের পর থেকেই তার এই কারবার, সেই কারবার শুরু। দিনের পর দিন জাল পাসপোর্ট তৈরি করার অভিযোগ। 51টি পাসপোর্ট নিজেই যাচাই করেছিলেন। তার ব্যাংক অ্যাকাউন্টে বিভিন্ন জায়গা থেকে টাকা আসতো সূত্রের খবর। গতকাল অশোকনগর থেকে গ্রেপ্তার করা হয় এই প্রাক্তন এসআই আব্দুল হাইকে। আর তার পরিবারের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে শোনাবো আপনাদের। আমার ডিসেম্বর থেকে অ্যারেস্ট করা তো কী কারণে অ্যারেস্ট করা হয়েছে এটা আমরা সঠিক এখন জানিও না। দীর্ঘদিন উনি লালবাজারে দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন। উনি সদ্য রিটায়ার হয়েছে, 60+ ওনার এজ। উনি হজও করে এসছেন। উনি খুবই সৎ এবং খুবই অনেস্ট একজন ব্যক্তি, এলাকার সমস্ত মানুষ জানে। আর এই প্রসঙ্গে আপনাদের শোনাবো বিজেপির বক্তব্য। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন তারা শুনুন। এলাকায় যারা এই ধরনের র্যাকেট চালায়, এই র্যাকেট পুলিশ অফিসার থেকে শুরু করে স্থানীয় তৃণমূল নেতা থেকে শুরু করে পুলিশের অনেক উচ্চ পদাধিকারী যারা আছেন, তারাও অনেক সময় এর সাথে যুক্ত হয়ে পড়েন। তো স্বাভাবিকভাবে তদন্ত দরকার। তারা অজান্তেই করেছে নাকি জেনে করেছে, এর সাথে টেররিস্ট অর্গানাইজেশনের কোনো সম্পর্ক আছে কিনা, এবং বিশেষ করে আমি যদি সিট সত্যিকারের তদন্ত করতে চাই, তাহলে ওবিসির এন নামে এর আগে বিভিন্ন থানায় থানায় বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের লোককে থানার অফিসার বানানো হয়েছিল ওবিসি এ কোটা ব্যবহার করে। তারও তদন্ত হওয়া উচিত যে তাদের রোল কি আছে। এই কেসটা এনআইএর নিয়ে নেওয়া উচিত এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের ফেমা নিয়ে কাজ করা উচিত। পুরো বর্ডার এলাকাতে তৃণমূলের লোকেরা আধার, এপিক, পাসপোর্ট সব 2 নম্বরিতে যুক্ত। আমরা কথা বলেছিলাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে, তিনি কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এই পাসপোর্ট, ভুয়ো পাসপোর্টের ঘটনাগুলিকে। সেখানে শুধু শুধু পুলিশের ওপর দোষ চাপিয়ে স্থানীয় তৃণমূল নেতারা কি করবেন? তারা কি পাসপোর্ট ইস্যু করেন নাকি? সব থেকে বড় কথা, সোর্সের মধ্যেই ভূত। আপনি যদি কলকাতার ব্রেবন রোডের পাসপোর্ট অফিস যান কিংবা বাইপাসের ওপরে পাসপোর্ট সেবা কেন্দ্রে যান, দেখবেন দালালে ভর্তি। সব থেকে বড় কথা, সম্পূর্ণভাবে ওই অশোক স্তম্ভ মার্কা যে পাসপোর্ট ভারতীয় নাগরিকদের অধিকার,
সেই পাসপোর্ট কিভাবে দেওয়া হচ্ছে সেটা কেন্দ্রীয় সরকারকে ভালোভাবে দেখতে হবে। অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে এর থেকে নিস্তার পাওয়া যাবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।